সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি জনাব নুরুল হক নুরুকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দেশের গণ্যমান্য আলেম ওলামা এবং ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টি আলোচনার টপিকস হিসেবে নির্ধারণ করা হয়েছে যে ভারতীয় আগ্রাসনের স্বরূপ এবং আমাদের স্বাধীনতার সংকট, এই হেডলাইনে অনেকে সাহস করে আলোচনা ও আয়োজন করবে না এই হেডলাইনটার কারণে। আপনি যদি দেশের বুদ্ধিজীবী যারা তথাকথিত বুদ্ধিজীবী হিসেবে খুব পরিচিত, মিডিয়া মহলে যাদের একটা চাহিদা আছে, ধরেন যারা বিভিন্ন সময় সুপরামর্শ দিয়ে থাকে, কাজের সময় তাদেরকে পাবে না, তাদের কাছে যদি যান এরকম একটা হেডলাইন নিয়ে, আগেই বলবে যে এই লাইন চেঞ্জ করো, এইটা কীরকম, আমাদের স্বাধীনতা কি সংকটে পড়েছে। তারা বুঝে, কিন্তু তাদের ব্যক্তির উপর একটা আঘাত আসতে পারে, এ কারণে তারা অনেক সময় এগুলো নিয়ে কথা বলতে চায় না, একটু চেপে যায়, অনেক বড় বড় কথা বলে, কিন্তু পরিস্থিতির কারণে অনেকে আবার চায় না যে কারো রোষানলে পড়বে, সে কারণে একটু চেপে যায়। আর বিশেষ করে বর্তমানে বাংলাদেশে আপনি আওয়ামী লীগ বা সরকারে যারাই থাকে, এর আগেও যারা ছিল, সরকারের বিরুদ্ধে কথা বলা যতটা সহজ, তার চেয়ে ভারতের বিরুদ্ধে কথা বলাটা তার চেয়ে কঠিন। এটা সবচেয়ে ভুক্তভোগী আমরা। আপনারা জানেন কিছুদিন আগে ডিসেম্বরে ভারতে যখন এনআরসি সিএ, যেটা ন্যাশনাল রেজিস্টার অফ নাগরিকদের নাগরিক পুঞ্জি যেটা করতে চাইলো, সেটা নিয়ে ওখানে যখন ওখানকার মানুষই তো হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাই আন্দোলন করলো যে না, এইটা কেন হবে, এই ভারতবর্ষে সবাই তাদের নাগরিক। তো সেখানে আমরা দেখলাম যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, বিজেপির প্রধান অমিত শাহ, সংসদে দাঁড়িয়ে বললেন যে 1 কোটি অবৈধ মুসলিম অভিবাসী এরা বাংলাদেশে, এটা একটা দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। আমরা যদি ওই সময় প্রতিবাদ না করতাম বা আমরা দেশের মধ্যে প্রতিক্রিয়া না দেখাতাম, তাহলে তারা রোহিঙ্গাদের মতো আরও 1 কোটি বাংলাদেশে ওই মুসলিম, পশ্চিমবঙ্গের মুসলিমদের এখানে চাপিয়ে দেওয়ার একটা প্ল্যান করেছিল। কিন্তু আমাদের সরকার থেকে একটা আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করেছিলাম এবং আমি ছাত্রলীগের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, ওইভাবে এরকম ঝামেলা হয়নি। এনআরসি সিএ নিয়ে আন্দোলন করলাম। দেখেন, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রাতিষ্ঠানিক জায়গা, ছাত্রদের একটা আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম, এবং এদেশের রাজনীতিতে ডাকসুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেখানে ক্যামেরা ছিল, প্রকাশ্য দিবালোকে 24টা ছেলেকে আহত করেছিল, হামলা করেছিল, এবং সুন্দরভাবে যে ঘটনাগুলো, মারা হামলা টামলার পরে যেখানে সিসিটিভি ছিল, হার্ড ডিস্ক আবার সেফলি সরাই দিছে। এটা কি সরকারের বা ছাত্রলীগের কোনো ঘটনা ছিল? না, এই ঘটনার সাথে আমরা বলছি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইনফ্লুয়েন্স ছিল, যে এটা নিয়ে বাংলাদেশে প্রতিবাদ করা যাবে না। এবং এই ধরনের ঘটনাগুলো, যেটা আমার পূর্বের একজন বক্তা বলেছেন, সম্ভবত মুসলিম লীগের সাবেক নেতা, উনি বলেছেন যে বাংলাদেশের মিডিয়াতেও, কিংবা আমি শুধু মিডিয়া বলবো না, বিভিন্ন সেক্টরে তারা ভারতের লোক কিনা সেটা আমি জানি না, তবে ভারতের স্বার্থ আদায় অসংখ্য মানুষ কাজ করে। আপনি মানে চিন্তা করবেন না, তারা খায় দায় বাংলাদেশে, কিন্তু সবসময় চিন্তা করে ভারতের চিন্তাভাবনা, এটা বাস্তবে রয়েছে। কিন্তু আমরা আজকে দেখেন, এই করোনাকালীন সময় যেখানে সারা বিশ্বের মানুষ একটা বাঁচা মরা নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল, সবাই আল্লাহর কাছে মাপ চাইতে শুরু করছিল। সরকারের মন্ত্রী টন্ত্রী, সচিব টচিব ব্রিফিংয়ে দেখেন নাই, সবাই বলছে যে সবাই যার যার সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করেন। অন্যান্য সময় এত কথা বলে না। এমপি মন্ত্রীদের সংসদে দাঁড়ানোর আগে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ অনেকবার ইনশাল্লাহ বলা শুরু করছে। আমি মনে করছি যে এটা মহামারী চলে আসছে, এটা আমাদেরই তো, যে মুসলিম সে তো ধরেন ধর্মকর্ম নিয়মিত পালন না করলে কিছু বেসিক বিষয় তো জানে, যে যত বালা মুসিবত মানুষের তো হাতের কামাই, তা তো বুঝতে পারছে। কিন্তু এই সময়ে দেখেন বাংলাদেশে, আমরা বাংলাদেশের গণমাধ্যমে দেখি যে সীমান্ত দিয়ে পাগল পাঠাচ্ছে। এখানে পাগল কেমনে আসলো? এখানে তো তাদেরকে পাঠানো হয়েছে সুন্দরভাবে, যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। পাগল না তারা গোয়েন্দা, সেটা তো আমি আপনি জানি না। তারপরে আবার দেখুন, চলতি বছরে আপনি যদি দেখেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত 25 জনকে সীমান্তে হত্যা করা হয়েছে। জানেন, মার্চ থেকেই তো করোনার প্রকোপটা শুরু হলো, যেখানে মানুষ এক প্রকারের সীমান্ত যোগাযোগ বন্ধ করলো নানা কারণে, সেখানে গুলি করে মানুষ মেরে ফেললো। অথচ ভারতের সাথে আর যে 5টা দেশের সম্পর্ক, এক জায়গায় একটা গুলির সাউন্ড হয় না। 2017 সালে নেপালের সীমান্তে একজন নেপালিকে, তরুণকে গুলি করা হয়েছিল। সেখানে ভারতে আমাদের দেশের মন্ত্রী মর্যাদার ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি নেপালিদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন। আর আমাদের প্রতিনিয়ত মারছে। সরকারকে একটা বিবৃতি জানিয়েছে,
ভারত ডোন্ট কেয়ার। বাংলাদেশকে যেটা আপনি যদি দেখেন, ভারত বাংলাদেশকে মনে করে যে তাদের ইতিহাসের একটা পাদটিকা, যে আমাদের লং হিস্ট্রি লিখতে গেলে বাংলাদেশের নামটা আসবে, আমরা ওদেরকে সহযোগিতা করছি বা করতেছি, ওরা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের বলতে গেলে যেমন রাজনৈতিক দলের যেমন অঙ্গ সহযোগী সংগঠন থাকে, এটা সেরকম একটা। আর মাঝে মাঝে তারা বাংলাদেশে যখন আপনারা এই ধরনের টপিকস নিয়ে আলোচনা করি, মাঝে মাঝে রাজপথে দাঁড়াই, তখন তারা একটা অস্বস্তিতে ভোগে। বাট এছাড়া কিন্তু বাংলাদেশকে তারা ওইভাবে গুরুত্ব দেয় না, কারণ জানে যে এখানকার ক্ষমতার নাটাই, প্রশাসনিক নাটাই, রাজনৈতিক নাটাই সব তাদের হাতে। আপনি চাইলে কিচ্ছু করতে পারবেন না। 1/11-এর সময় পরিস্থিতি দেখেছেন না? 1/11-এর যে সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ একটা বই লিখেছে, ওই বইতে লিখেছে যে তারা যখন ক্ষমতা নেবে এখানকার, তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলেছিলেন যে এই পরিস্থিতিতে দেশে এরকম হবে, এখন আমরা আপনার সহযোগিতা চাই। তার সহযোগিতা চেয়েছিল, বিকজ তারা বুঝতে পেরেছিল যে তারা আর্মি যদি ক্ষমতায় নেয়, মিলিটারি পাওয়ারে আসে, বা যেহেতু রাজনৈতিক নাটাইটা তাদের হাতে, সুতরাং তাদেরকে লাগবে। তখন তার পজিটিভ একটা রিভিউ ছিল। ইভেন আপনার যে তত্ত্বাবধায়ক সরকার নিয়েও যে ওই সময়ে যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও কারা গঠিত হবে, কি প্রক্রিয়া ফর্ম হবে, আমাদের সেখান তো 2008 সালের নির্বাচন তো আপনার জানেন, অস্কার ফার্নান্দেস তারানকো, জাতিসংঘের মহাসচিব, সহকারী মহাসচিব, নানান ব্যক্তিরা এসেছিল। লন্ডনের ইকোনমিস্ট পত্রিকায় ভারতের প্রভাব নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনে বা তাদের একেবারে জড়িত হওয়া নিয়ে বেশ বিশ্লেষণধর্মী কয়েকটা রিপোর্ট প্রকাশ করেছিল। তার মানে যে ওই তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় ভারতের সেখানে একেবারেই ডাইরেক্ট ইন্টারফেয়ার ছিল। আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশ, যেই আওয়ামী লীগ একসময় রাজপথে লড়াই করেছে বা সব দলগুলো, আবার আওয়ামী লীগ এসে কলমের খোঁজায় সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দূর করে দিল। যেহেতু ভারত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সমর্থন ছিল, হয়তো রিমুভ করার পেছনেও তাদের একটা ইঙ্গিত ছিল যে তোমরা করো, আমরা আছি তোমাদের পিছনে। কারণ বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যদি দেখেন, সেখানে ভারতের সাথে 90-এর দশক সময়টা মোটামুটি একটু লিবারেল, একটু সক্রিয় কূটনৈতিক সম্পর্ক ছিল। বাট এর আগে যদি বঙ্গবন্ধু হত্যার পরে বা বঙ্গবন্ধুর স্বাধীনতার পরে, যেখানে একজন বক্তা বলেছিলেন না, বঙ্গবন্ধু প্রথম এয়ারপোর্টে নেমেই হাত মিলানোর আগে বলেছিলেন তোমার সৈন্যদেরকে আমার দেশ থেকে কবে নেবা। কারণ বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে তার রাজনীতি তো 2 দিনের রাজনীতি না, এই অনেক আগে থেকে রাজনীতি করে তিনি বুঝতে পেরেছিলেন যে আমার দেশকে নিরাপদ করতে হলে, আমার দেশকে বিদেশি আধিপত্য মুক্ত করতে হবে, ভারতের সৈন্যরা যেহেতু দেশে ঢুকে পড়েছে তাদেরকে বের করে নিতে হবে। সেটা সাহসের সহিত বলেছিলেন বঙ্গবন্ধু। এবং ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, আমরা গ্রেটফুল, আমরা তাদের মঙ্গল কামনা করি সব সময়। কিন্তু তার মানে তো এই না যে তারা আমাদেরকে সীমান্তে মারবে, বর্ষার সময় ফারাক্কা ব্যারেজের গেট খুলে প্রতি বছর ডুবিয়ে মারবে, আর আমরা বলতে থাকবো ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভারতের সাথে আমাদের রাখির বন্ধনের সম্পর্ক। এই কথা যারা বলে থাকেন, হয় তারা আহাম্মক, না হলে তারা ভারতের দালাল একেবারে, যারা এই কথা বলে থাকেন। আমরা তো বলছি যে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, তাদের মানুষের সাথে আমাদের মানুষের তো খুব বেশি বৈপরীত্য নাই, কিন্তু বৈপরীত্যটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায় থেকে। কারণ তারা এখানকার রাজনীতিটাকে এমনভাবে প্রভাবিত করে যে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে দেখেন, এই যে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে না, এটা কি স্বাভাবিক কোনো ঘটনা? একটা দেশের কয়টা রাজনৈতিক দল সেটা নিয়ে প্রতিবাদ করছে, বিভিন্ন বিষয়ে তো প্রতিবাদ করে। এনআরসি সিএ নিয়ে যখন বলা হলো 1 কোটি মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, রাষ্ট্রীয় পর্যায় থেকে কয়টা দল প্রতিবাদ জানাইছে? কারণ কেউ চায় নাই যে দাদাবাবুরা যাতে অসন্তুষ্ট হোক। এরকম একটা ভারত তোষণের রাজনীতি এখানে চলছে দীর্ঘদিন ধরে। আর বঙ্গবন্ধু এবং আরেকজন বক্তা বলেছেন যে বঙ্গবন্ধু এবং জিয়া হত্যাকাণ্ডের পেছনে আমরা মনে করি এটি দেশীয় কোনো ঘটনা ছিল না, আন্তর্জাতিক একটা বিশাল চক্রান্ত ছিল, এবং সেখানে হতে পারে ভারতের ইনভলভমেন্টও থাকতে পারে। বিকজ আপনি যদি দেখেন, বাংলাদেশকে ভারত সহযোগিতা করছে 74 সালে, আবার ভারত চেয়েছিল যে বাংলাদেশকে ব্যবহার করবে, তারা যে পাকিস্তান থেকে ছুটাইয়া তারপরে তাদের স্বার্থে ব্যবহার করবে। 74 সালে যখন ওআইসি, ইসলামিক দেশগুলোর যে সংস্থা, 74-এ যখন ওখানে যাবেন, বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন, ইন্দিরা গান্ধী কিন্তু বঙ্গবন্ধুকে মানে তার মেসেজ পাঠিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। বঙ্গবন্ধু কিন্তু গিয়েছিলেন, কারণ তিনি বুঝলেন এখানকার 90% মানুষ মুসলিম, সুতরাং আমি কেন মুসলমান দেশগুলোর সাথে একটা সহযোগিতার সম্পর্ক গড়ে তুলব না। তিনি কিন্তু গিয়েছিলেন। তারপর 74-এ স্থল সীমান্ত চুক্তি নিয়ে, পানি বন্টনের স্বল্পমেয়াদী চুক্তি নিয়ে ভারতের সাথে কিন্তু একটা অসন্তোষ তৈরি হয়েছিল। 74 সালে ওই সময়ের যে ভারতীয় গোয়েন্দা সংস্থা, যে রয়ের প্রধান, বাংলাদেশে এসে বঙ্গবন্ধুকে সতর্ক করেছিল যে আপনার উপরে প্রাণনাশের হামলা হতে পারে। বঙ্গবন্ধু খুব সাধারণ মানুষ ছিলেন,
একেবারে সবাইকে ভালোবাসতেন। তিনি ভাবতে পারেননি যে তার যারা রাজনীতি করে সবই তো তার শিষ্য সার্গিত, তিনি ভাবতে পারেননি যে তারা তার বুকে গুলি চালাবে। তিনি বলেছিলেন না, ওরা আমার ছেলের মতো, ওরা এই কাজ করবে না, যখন এটা করেছিলেন। অ্যান্ড কেউ কেউ বলে ভারতের সতর্ক করেছিল, যদি সতর্ক করে তাহলে তারা তার প্রিভেনশনে ব্যবস্থা নিবে যাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না ঘটে। অনেকের ধারণা, রাজনৈতিক বিশ্লেষকদের, হয় তিনি বঙ্গবন্ধুকে একটা সতর্কতা করেছিলেন অথবা বঙ্গবন্ধুকে এক প্রকারের হুমকি দিয়েছিলেন যাতে বঙ্গবন্ধু ভারতের উপরে আবার ডিপেন্ডেবল হয়, যে আমাকে বাঁচাও, সেভ করার জন্য ভারতের সাহায্য চায়। সেটা তো বঙ্গবন্ধু তাদেরকে বলেন নাই যে না তোমরা আমাকে রক্ষা করো দলে, সেটা বঙ্গবন্ধু বলেন নাই, কারণ তার আস্থা ছিল যে তার দেশের জনগণ তার বুকে গুলি চালাবে না। তো সে কারণে অনেকের ধারণা যে সেই ঘটনায় ভারতেরও সংশ্লিষ্টতা থাকতে পারে। শুধু আমরা সেটা একটা আন্তর্জাতিক তদন্ত কমিটি করার মাধ্যমে জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আমরা বিচার দাবি করি। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে এটা প্রয়োজন, কারণ আজকে রাজনৈতিকভাবে একদল আরেকদলকে দোষারোপ করলে এর সমাধান হবে না। এবং জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু দুজনই একেবারে দেশপ্রেমিক মানুষ ছিলেন। যেমন যখন ওই সময় ধরেন ৭৫-এর পরে যখন আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্কটা একটু টানপোড়েন, তখন কিন্তু জিয়াউর রহমানের উদ্যোগে যে সার্ক গঠিত হয়েছিল, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগী সংস্থা, সেখানে বাংলাদেশ একটা ভূমিকা পালন করেছিল। হয়তো ভারত তো সবসময় চেয়েছিল তাদের প্রতিদ্বন্দ্বী চিরশত্রু পাকিস্তান, চীন, তাদের সাথে একটা খারাপ সম্পর্ক রাখার জন্য। আমাদের তো সবার সাথেই সুসম্পর্ক দরকার, যেটা বঙ্গবন্ধু ওই সময় পররাষ্ট্র নীতি যে সময় ঠিক করেছিলেন যে কারোর সাথে বৈরিতা না, সকলের সাথে বন্ধুত্ব। কিন্তু সেটার বাস্তব চিত্র যেটা বলেছে আমরা বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখি না, বরঞ্চ তিনি যখন বাংলাদেশে প্রেস কনফারেন্সে করে বলে যে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে, সেটা জাতি হিসেবে আমাদেরকে খুব হতাশ করে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন এই কথা বলে তখন আমাদেরকে ক্ষুব্ধ করে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে পেজ নিয়ে যে একটা কাণ্ড হলো, আমরা তাদের পুজোর ইলিশ পাঠালাম এক জাহাজ, তারপরের দিনই তারা পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিল। আমাদের সরকারের একটা মানে সামর্থ্য হয় না যে কেন তোমরা বন্ধ করছো, কারণ তোমাদের সাথে তোমার চুক্তি যেটা কন্টিনিউয়াসলি আসতে থাকবে, হঠাৎ করে তুমি বন্ধ করতে পারো, তুমি মেসেজ দিতে হবে আমাকে যে আমার আগামী মাস থেকে সংকট, সেটা তো তুমি দাওনি। অথচ এগুলো নিয়ে কিন্তু তারা যতই আমরা আপনারা প্রেস ক্লাবে বলি, ওইদিকে বলি, সরকার কোনো আমলে নিচ্ছে না। এখন হচ্ছে সরকারকে যদি আমলে নেওয়াতে চান এবং বাংলাদেশের যেটা বলছেন যে আজকে যে আমাদের আপনার আগ্রাসন যদি রুখতে চান এবং আমাদের যে স্বাধীনতার সংকটটা হচ্ছে স্বাধীনতার পর থেকে এখনো ভারত প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারফেয়ার করে যাচ্ছে, তাদের বলয় তৈরি করে রেখে যাচ্ছে। বাংলাদেশকে যেটা বলছে যে সিকিমের মতো নিবে না, কিন্তু বাংলাদেশকে শোষণ করবে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, এবং তাদের হাতের পুতুল বানিয়ে রাখতে যাবে। সুতরাং সেখান থেকে যদি মুক্ত করতে চান তাহলে আমাদের ইসলামিক, অন ইসলামিক মানে কোনো মানুষ, শুধু বাংলাদেশের যারা দেশপ্রেমিক জনগণ, তাদের একটা ঐক্য ছাড়া এই অবস্থার থেকে উত্তরণে সম্ভব না। সেজন্য আজকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই। যে আপনারা অনেকে বলে যে হুজুররা খালি মসজিদ কেন্দ্রিক রাজনীতি করে, তাবলিগ কেন্দ্রিক, শুধু আপনারা আজকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশ খুবই একটা যেমন ট্রাম্প কার্ড, মানে ট্রাম্প কার্ড বলতে আপনি যদি খেলতে পারেন আপনি জয়লাভ করবেন, আর যদি আমরা কারো খেলার পাত্র হই তাহলে আমাদের নিয়ে খেলবে, মানে ফুটবলের মতো, যেটা যদি আমরা প্লেয়ার হই আমরা লাথি দিতে পারবো, আর যদি ফুটবল হই তাহলে আমাদের লাথি খাওয়া লাগবে। আজকে চীন যেভাবে বাণিজ্যিকভাবে বিশ্বে একটা রাইজিং শক্তি হচ্ছে, তারা চাচ্ছে যে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে, বাংলাদেশকে হেল্প করতে, আবার ভারতও চাচ্ছে, আবার আমেরিকাও চাচ্ছে কৌশলগত কারণে যে আমাদের সাথে গুড রিলেশন তৈরি করতে। সুতরাং আমি কেন একটা দেশের উপরে ডিপেন্ডেবল হব? যেই তিস্তা চুক্তি এত বছরেও হয়নি, স্বাধীনতার 50 বছরে হয়নি, সেখানে চীন $100 কোটি তিস্তা ব্যারেজ প্রকল্পে সহায়তা করতে চাইছে। সুতরাং ভারত অখুশি হতে পারে, কিন্তু আমি কেন নিব না? তুমি তো আমাকে তিস্তা চুক্তি দিচ্ছ না। শুধু তিস্তা নয়, 54টি নদীর ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, যে কারণে বলা হচ্ছে যে আপনার শুকনা মৌসুমে উত্তরাঞ্চল ফেটে চৌচির হয়ে যায়, আর এইদিকে বর্ষার সিজনে আমাদেরকে ডুবিয়ে মারে ভারত। অথচ এই ফারাক্কা বাঁধ কিন্তু পরীক্ষামূলকভাবে 41 দিনের জন্য শুরু করেছিল। এবং আপনারা একটা কথা, যে মাওলানা ভাসানীকে এই দেশের মানে অন্যতম একজন নেতা বলে, আগ্রাসন বিরোধী নেতা বলা হয়, কারণ তিনি ওই সময় একটা কথা বলেছিলেন যে আমরা দিল্লির গোলামি করার জন্য পিন্ডি থেকে মুক্তি হয়নি, অর্থাৎ যে পাকিস্তানের রাজধানী ছিল, যে সেই পাকিস্তানকে ইন্ডিকেট করে বলছে যে কারণ দিল্লির দিকে তখন এভাবে আমরা দিল্লির আগ্রাসনে পরিণত হচ্ছি। কাজে আজকে সে মাওলানা ভাসানীর সেই কথার যথার্থতা রয়েছে। আজকে এখানে আমরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই ভারতীয় আগ্রাসনের শিকার। আজকে সাংস্কৃতিক ক্ষেত্রে
বাংলাদেশের চ্যানেল বলেন বিটিভি সরকারের চ্যানেলটা ওখানে দেখাতে পারেনি, অথচ ভারতের সবগুলো চ্যানেল এখানে, এবং ভারতীয় চ্যানেলে এখানকার পণ্যের অ্যাড হয়। আর তাদের সংস্কৃতি অনেকে বলার চেষ্টা করে থাকেন যে ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতিটা মেলবন্ধন রয়েছে, তাদের সংস্কৃতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের ডিফারেন্স আছে, এটা মনে রাখতে হবে। কারণ আমাদের এখানকার সামাজিক মূল্যবোধ অনেকটা ভিন্ন রকম। আমরা এখানে হতে পারে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছেলে টি শার্ট পরে, জিন্স পরে, কিন্তু সেও নামাজ কালাম পরে এবং ধর্ম যেই জিনিসটাকে একেবারে ব্যান করে সেটার প্রতি তার খুব একটা আগ্রহ থাকে না। কিন্তু এখন এই যে দেখেন সোশ্যাল মিডিয়ার পেজ মেজ ভারতীয় বিভিন্ন সিরিয়াল টিরিয়াল, তারপরে আরও কি যেন বলে আপনার অনেকগুলো, এগুলো বাংলাদেশের যুব সমাজকে কিংবা বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বড় ধরনের আগ্রাসন। তো আজকে এই আলোচনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আরেকটা কথা বলেই শেষ করব, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন চায়না যেমন ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে বাংলাদেশকে নিতে চাচ্ছে, আমেরিকা সহ আবার তার মিত্ররা আবার আপনার এশিয়া প্যাসিফিক করিডোর করতে চাচ্ছে, সেখানেও তারা বাংলাদেশকে চাচ্ছে। ভারত সহযোগিতা করতে চাচ্ছে আমাদেরকে, আমেরিকা চাচ্ছে, চায়না চাচ্ছে। আমাদের স্বার্থের জন্য যাদের সাথে সম্পর্ক করার দরকার সেই সম্পর্কটা করতে হবে। আর আজকে যেহেতু ইসলামিক দল সময়ের এখানে প্রোগ্রাম, সেজন্য একটা কথা বলে শেষ করব। আমাদের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম, আপনারা খুব সন্তুষ্ট আছেন। রাষ্ট্রধর্ম ইসলাম সেটা নিয়ে আমি বলছি না, আমি বলছি কিন্তু এখানকার যারা ইসলাম বা ধর্মের ক্ষেত্রে কতটুকু মূল্যায়ন পায় মানুষ। আপনি দাড়ি টুপি নিয়ে যদি চাকরি বাকরির একটা ভাইবা বোর্ডে যান, হয়তো খুব কম মানুষ আপনাকে প্রেফার করবে যে এই লোকটাকে আমরা নেই। ম্যাক্সিমাম লোকের একটা বিরূপ ধারণা যে হুজুরদের। তাহলে এই পরিবেশটা কেন তৈরি হলো? এই ব্যারিয়ারটাও ভাঙার জন্য আপনাদেরকে সমাজের সকল ধারায় মিশতে হবে, সকল জায়গায় আপনাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, এবং আপনাদেরকেও আপনাদের জায়গা থেকে দাবি জানাতে হবে। শিক্ষকদের সংগঠন আছে, শিক্ষক সমিতি, আমলাদের সংগঠন আছে, আপনাদেরও যারা বিশেষ করে ধর্মীয় বিষয়গুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে চান বা এই বিষয়গুলো নিয়ে কাজ করে চান, ইসলামিক চিন্তাভাবনা করেন, তাদেরকেও এই বিষয়টা আজকে সামনে আনতে হবে যে মাদ্রাসার ছাত্রদেরকে কেন বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার করা হয়। দাওরা হাদিসকে মাস্টার্সের সমমান দিছে, কিন্তু দাওরা হাদিসের মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে একটা ছেলে জেনারেল লাইনের ছেলের সাথে কি চাকরির প্রতিযোগিতায় কোথাও টিকবে না। কারণ সে তো বাংলা ইংলিশ যেই প্যাটার্নে কোশ্চেন হয় সেটা তো সে পরে আসে নাই, ওইভাবে চর্চা করে আসে নাই। প্রয়োজনে তাদের জন্য যে কর্মক্ষেত্রগুলো আছে সেখানে তাদেরকে ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের। আপনি একজন ইমামের পিছনে নামাজ পড়তে পারেন, রাষ্ট্রপতিও তার পিছনে নামাজ পড়তে পারে। আপনি ওই ইমামকে একটা মন্ত্রিত্ব দেবেন, তা তো দিবেন না, তার পিছনে নামাজ পড়তে পারেন, মন্ত্রীও দাঁড়াই যায়। কিন্তু সুতরাং যাদের যেখানে প্রয়োজন আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদেরকে কথা বলতে হবে। রাজনীতির পাশাপাশি এই যে মাদ্রাসার ছাত্র বড় একটা গোষ্ঠী, তারা যে বৈষম্য শিকার, এটাও তুলে নিয়ে আসতে হবে। এবং আজকের এই আয়োজনের জন্য বা আমাকেও ছাত্রনেতা হিসেবে এখানে ইনভাইট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।